ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। Rahman Rahim. My dear students, I welcome you everyone to the English first paper class for class 10. Hope you all are well by the grace of Almighty Allah. সর্বপ্রথমে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। 2021 শিক্ষাবর্ষে দশম শ্রেণীর ইংরেজি শিক্ষক হিসেবে আমি তোমাদের সাথে আজকে নতুন, তো তোমাদের সাথে আমার ইংরেজি প্রথম পত্র ক্লাস। আশা করি সকলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। এই করোনা প্যান্ডেমিকের সময়ে অনলাইন ক্লাসগুলো আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত আপলোড করা হবে, তোমরা দেখবে, আশা করি উপকৃত হবে। তো আমি তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি, দেখো, মোহাম্মদ রাহেল উদ্দিন। তোমরা আমাকে সকলেই চিনে থাকার কথা। তো চলো আমরা শুরু করি। আজকে তোমাদের সাথে যে প্যাসেজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইউনিট 7-এর একটা প্যাসেজ, লেসন 1। আর এই লেসন 1টা হবে জয়নুল আবেদিনের উপর। আমাদের যিনি বাংলাদেশে চিত্রশিল্প, চিত্র বলতে এখানে হস্তচিত্র শিল্প, যারা এই চিত্রশিল্পী যারা তাদের মধ্যে যিনি অগ্রপথিক ছিলেন তিনি হলো আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার উপরে। তো দেখো আমরা এই প্যাসেজটা পড়ব। তো প্রথমে আমরা দেখি, তোমরা এই বইটা খুলে নেবে বাসায়। আমি আজকে তোমাদের উচ্চারণ সহ কিছু সিমিলার ওয়ার্ড এবং প্রশ্নের অ্যান্সার দেখাবো। তো জয়নুল আবেদিন, দ্য গ্রেট আর্টিস্ট, একজন বিখ্যাত চিত্রকর। তিনি হাত দিয়ে ছবি আঁকতেন এবং রং করতেন। তো আমরা প্রথমে যে প্যাসেজটা তার সম্পর্কে পড়ি, দেখো লেখা আছে, দ্য পাইওনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস। বাংলাদেশের আধুনিক হস্তচিত্রশিল্পের জগতে যিনি অগ্রপথিক অর্থাৎ অগ্রদূত, তিনি হলেন আমাদের জয়নুল আবেদিন। আর তিনি তার বিখ্যাত দুর্ভিক্ষের চিত্র এঁকে তিনি সারা দেশে সমাদৃত হয়েছিলেন। দেখো এখানে কিছু সিমিলার ওয়ার্ড তোমরা পাবা, যেমন হলো পাইওনিয়ার, যার বাংলা হলো অগ্রপথিক। সিমিলার ওয়ার্ড টর্চ বিয়ারার, টর্চ বিয়ারার, BEARER, অথবা প্রিকারসর, PRECURSOR, প্রিকারসর, অগ্রপথিক, যিনি পথ দেখান। এরপরে আছে অ্যাক্লেইমড, অ্যাক্লেইমড মিনস অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড সমাদৃত অথবা যাকে সবাই স্বীকার করে নেয়, স্বীকৃত, অ্যাপ্রুভড, APPROVED। আর ফ্যামিন, ফ্যামিন মিনস দুর্ভিক্ষ, মানে ভিক্ষার অভাব, মানে স্কারসিটি অফ আর্মস, ALMS, আর্মস মিনস ভিক্ষা। স্কারসিটি অফ ফুডও আমরা বলতে পারি, খাদ্যের স্বল্পতা যেটা, সেটা হলো দুর্ভিক্ষ। স্কেচ মিনস চিত্র আঁকা, পোর্ট্রেট, PORTRAIT, পোর্ট্রেট মানে হাত দিয়ে ছবি আঁকা, চিত্র। থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফ্যামিন অফ 1943 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. দেখো তিনি একটার পর একটা চিত্র এঁকে গেছেন, আর সেই চিত্রটা এঁকেছিলেন 1943 সালে মানুষ কর্তৃক সৃষ্ট অর্থাৎ কৃত্রিম খাদ্য সংকট। এই খাদ্য সংকটের ফলে বাংলাদেশে অসংখ্য মানুষ মারা গেছে সেই সময় 1943 সালে, যেটাকে মনন্তর বলা হয়। 1943 সালে এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা গেছে, আর সেই মানুষের কঙ্কাল সার
চিত্র, শুধু হাড্ডি এবং চামড়া ছিল, কোনো গোস্ত মানুষের গায়ে ছিল না, এই ধরনের চিত্র তিনি এঁকেছেন, এঁকে মানুষের কাছে এই জিনিসটা তুলে ধরেছেন। তাহলে দেখো আমি কিছু সিমিলার ওয়ার্ড বলবো, যেমন ডকুমেন্টেড, ডকুমেন্টস মিন্স প্রেজেন্টেড, কোনো কিছু উপস্থাপন করা। তা হার্শ, হার্শ মিন্স টাফ অথবা রাফ, অথবা আমরা বলি হলো আনকাইন্ড, নিষ্ঠুর, ব্রুটাল, বর্বর। আচ্ছা, ফেমিন আমরা বলেছি। এরপর স্নিস্টার ফেস, অর্থাৎ মানুষের যে দুঃখ দুর্দশাপূর্ণ চিত্র, মানুষের মুখচ্ছবি, এটা তিনি এঁকেছেন। এরপরে দেওয়া আছে স্কেলিটাল, স্কেলিটন থেকে স্কেলিটাল শব্দটা আসছে। স্কেলিটন শব্দের অর্থ মানুষের কঙ্কাল, সেখান থেকে স্কেলিটাল ফিগার্স অর্থাৎ কঙ্কাল সার ছবি, শুধুমাত্র হাড্ডিটা দেখা গেছে আর চামড়া, আর কিছু ছিল না। ডেস্টিনড টু মানে কোনো দিকে গমন করবে এমন যাত্রা, ডেস্টিনড টু মানে এইমড অ্যাট। ডেস্টিন টু ডাই অর্থাৎ যারা মৃত্যু পথযাত্রী। আর স্টারভেশন শব্দ অর্থ না খেয়ে থাকা, তার সিমিলার ওয়ার্ড হলো আমরা বলে থাকি ফাস্ট, FAST, রোজা রাখা বা না খেয়ে থাকা। প্লাইট, প্লাইট শব্দের অর্থ মরক অর্থাৎ ডেথ, DEATH, মৃত্যু। হি ডেপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচার্স উইথ হিউম্যান কম্প্যাশন। তিনি এই যে তীব্র ব্যথাতুর কষ্টের যে ছবিগুলো তিনি এঁকেছেন, এটা তিনি মানব দরদ দিয়ে এঁকেছেন। হিউম্যান কম্প্যাশন, মানুষের মনে দরদ সৃষ্টি করে, কষ্ট সৃষ্টি করে, এমন ভাবে তিনি এটা সৃষ্টি করছেন। অর্থাৎ ছবিগুলো দেখেই আমরা বুঝতে পারি যে মানুষের মনে কষ্ট লাগবে এগুলো দেখে। হি মেড হিজ ওন ইঙ্ক বাই বার্নিং চারকোল অ্যান্ড ইউজড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং। তাহলে তিনি তার নিজে যে ছবি আঁকছেন, সেই ছবি আঁকার একটা পদ্ধতি তিনি নিজেই তৈরি করে নিয়েছেন। আর তার ছবি আঁকার যে উপকরণগুলো ছিল, এলিমেন্টস, সেগুলো ছিল আমাদের কাঠ বা অন্যান্য বাঁশ বা অন্যান্য জ্বালানি যেগুলো ব্যবহার করে আমরা রান্না করি বা আগুন জ্বালাই, জ্বালানোর পরে যে কয়লাগুলো হয় সেগুলোকে বলা হয় বার্নিং চারকোল। চারকোলের বাংলা হলো কয়লা। বার্নিং চারকোল হলো যেগুলো আমরা কাঠ বা অন্যান্য উপকরণ পুড়িয়ে যেগুলো কয়লা তৈরি করি, সেগুলো বার্নিং চারকোল। অর্থাৎ কয়লা এবং কম দামি কিছু মোড়কজাত কাগজ আছে, খসখসে কম দামি, সেই কাগজের উপর তিনি আঁকতেন ওই কালি দিয়ে। প্যাকিং পেপার মিন্স আমরা বাজার থেকে কোনো কিছু কিনলে কাগজ দিয়ে যে প্যাক করে দেয়, সেই প্যাকিং পেপারগুলো। অর্থাৎ তিনি কম দামি কাগজ ব্যবহার করতেন, এটা তিনি বুঝাইছেন। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি, হি প্রডিউসড দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস হুইচ লেটার বিকাম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং। তিনি এই যে কয়লা দিয়ে তৈরি কালি এবং তিনি নিজের এই রং করার ব্রাশ, এই ব্রাশ দিয়ে যে ছবিগুলো তৈরি করেছিলেন, এগুলো এক সময় মানুষের দুঃখ কষ্টের প্রতীক হিসেবে মানুষের কাছে সমাদৃত হয়। হিউম্যান সাফারিং, সাফারিং মিন্স হার্ডশিপ, দুঃখ কষ্ট। আইকন, আইকন মিন্স মডেল, আইকনিক ইমেজেস অর্থাৎ সেগুলো দেখে মানুষ বুঝতো যেটা এক ধরনের মডেল বা আদর্শ ছবি। জয়নুল ডেভেলপড আ ন্যাক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং হোয়েন হি ওয়াজ আ হাই স্কুল স্টুডেন্ট। জয়নুল যখন তোমাদের মতো হাই স্কুলের ছাত্র ছিলেন, তখন নিজের মতো করে ছবি আঁকার একটা পদ্ধতি তিনি তৈরি করে ফেলেন। ডেভেলপ মিন্স এখানে উন্নতি করা অর্থাৎ তৈরি করা, মেড। দেখো ন্যাক, KNACK, ন্যাক শব্দের অর্থ হলো স্টাইল অফ পেইন্টিং, স্টাইল অফ পেইন্টিং অর মেথড অফ পেইন্টিং। আচ্ছা, আফটার কমপ্লিটিং হাই স্কুল হি টুক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, কলকাতা। না, দ্যাট মিন্স আগে উচ্চারিত হতো ক্যালকুটা, নাও কলকাতা। তিনি হাই স্কুল শেষ করে তিনি কি করেন, কলকাতা, তৎকালীন কলকাতা শহরের সরকারি হাই স্কুলে অ্যাডমিশন নেন অর্থাৎ ভর্তি হয়ে যান। হি গ্র্যাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ফার্স্ট ক্লাস ইন 1938। 1938 খ্রিস্টাব্দে তিনি
প্রথম শ্রেণীতে প্রথম হয়ে তার স্নাতক পড়া শেষ করেন। অর্থাৎ প্রথম শ্রেণীতে প্রথম, যে সকল ছাত্রছাত্রী প্রথম শ্রেণী অর্থাৎ ফার্স্ট ক্লাস পান তাদের মধ্যে তিনি প্রথম হয়েছিলেন। অর্থাৎ যারা ফার্স্ট ক্লাস পেয়েছে তাদের মধ্যে জয়নুলের মার্ক বা নাম্বার সবচেয়ে বেশি ছিল। সেটা 1938 খ্রিস্টাব্দের কথা। হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ টিচার অব দ্য আর্ট স্কুল হোয়াইল হি ওয়াজ স্টিল আ স্টুডেন্ট দেয়ার। দেখো, তিনি যখন এই সরকারি কলেজের ছাত্র, স্নাতকের ছাত্র, সেই অবস্থায় তিনি ওই কলেজেরই শিক্ষক হিসেবে নিয়োগ পান। অর্থাৎ একাধারে তিনি ছাত্র এবং একাধারে সেখানকার তিনি শিক্ষক ছিলেন। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লেড স্কুল অফ আর্টস লন্ডন ডিউরিং 1951 to 1952। তাহলে আমরা পরের স্লাইডে গিয়ে দেখি 1951 থেকে 52 খ্রিস্টাব্দ, এই 2 বছর তিনি ইংল্যান্ডের রাজধানী শহর লন্ডনের স্কুল অফ আর্ট সেখানে তিনি পড়াশোনা করেন। অ্যাটেন্ডেড, এখন অ্যাটেন্ডেড বলা আছে, এখানে তিনি পড়াশোনা করতেন, পড়াশোনা করার জন্য এখানে উচ্চশিক্ষার জন্য তিনি গিয়েছিলেন। পরে দেখো, জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। বাংলাদেশি যে চিত্রশিল্প, এই চিত্রশিল্পের জয়নুল আবেদিনকে বলা হয়ে থাকে প্রতিষ্ঠাতা পিতা। অর্থাৎ তিনি এই বাংলাদেশি মডার্ন চিত্রশিল্প এটা তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট। তিনি অসাধারণ মেধা সম্পন্ন একজন কি ছিলেন? আর্টিস্ট বা চিত্রশিল্পী ছিলেন। আউটস্ট্যান্ডিংয়ের সিমিলার ওয়ার্ড হলো এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ অসাধারণ। ট্যালেন্ট মিন্স মেরিট অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন। এবং তিনি এই তার চিত্র কর্মের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। রেপুটেশনের সিমিলার ওয়ার্ড হলো ফেম, FAME, ফেম থেকে ফেমাস, আর রেপুটেশন থেকে রেপুটেড। অ্যাডজেক্টিভ ফর্ম হলো রেপুটেড এবং ফেমাস, আর নাউন ফর্ম হলো রেপুটেশন অ্যান্ড ফেম, FAME। For his artistic and visionary qualities, he is referred to as Shilpacharya, অর্থাৎ শিল্পাচার্য, meaning great teacher of art in Bangladesh। তার অসাধারণ চিত্রকর্ম এবং তার দূরদর্শী মেধার কারণে, দূরদর্শী মানে ভবিষ্যতে কি হবে তিনি এটা বুঝতে পারতেন, কিভাবে ছবি আঁকতে হবে এটা বুঝতে পারতেন। এই ধরনের গুণ তার মধ্যে থাকার কারণে বাংলাদেশে তিনি শিল্পাচার্য নামে পরিচিত। শিল্পাচার্য শব্দের অর্থ হলো শিল্পীদেরও শিক্ষক। তিনি শুধু ছাত্রদের শিক্ষক ছিলেন না, যারা তার মতো ছবি আঁকতেন তাদেরও তিনি গুরু ছিলেন। অর্থাৎ তিনি টিচার অব দ্য টিচার্স, তিনি শিক্ষকদেরও শিক্ষক। অর্থাৎ যে টিচাররা ছবি আঁকা শেখাতেন তাদেরও তিনি শিক্ষক ছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অব দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। তৎকালীন আমাদের বাংলাদেশটা ইস্ট পাকিস্তান নামে পরিচিত ছিল। সেই ইস্ট পাকিস্তানে প্রথম তিনি কি ছিলেন? ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা, ঢাকায় প্রথম যে আর্ট স্কুল ছিল সেই আর্ট স্কুলের তিনি প্রথম অধ্যক্ষ ছিলেন। অর্থাৎ প্রিন্সিপাল মিন্স অধ্যক্ষ, প্রধান। হি অর্গানাইজড দ্য নবান্ন এক্সিবিশন, নবান্নর বাংলা হলো হারভেস্ট, ইন 1969, 1969 খ্রিস্টাব্দে তিনি নবান্ন উৎসব নামে যে আমরা একটা উৎসব করে থাকি সেই উৎসবের একটা ছবি এঁকেছিলেন। ছবি এঁকে সেটার প্রদর্শনী করেন। এক্সিবিশনস মিন্স শো, ডিসপ্লে আর শোর সিমিলার ওয়ার্ড হলো এক্সিবিশন। তাহলে নবান্ন, নব অন্ন অর্থাৎ নতুন খাবার। আমাদের
একটা সময় আসে, সিজন আসে, সেই সময় আমরা কি করি, নতুন 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 চাল, নতুন তরকারি এগুলো দিয়ে একটা উৎসব করে থাকি। বাঙালির একটা অন্যতম ভালো একটা উৎসব, সেটা হলো নবান্ন। সেই নবান্ন কিভাবে মানুষ করে সেই ছবি তিনি এঁকেছিলেন। দ্য এক্সিবিশন included a 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. তিনি এই যে উৎসব অনুষ্ঠান নবান্ন উৎসবের জন্য তিনি যে ছবি এঁকেছিলেন, এই ছবিতে ছিল 65 ফুট দীর্ঘ একটি মোড়ানো ছবি। স্ক্রল মিন্স যেটা গড়ায় গড়ায় নিয়ে যায়, অর্থাৎ ওই গোল করে ভাঁজ করে যেটা নিয়ে যাওয়া যায়, এই ধরনের তিনি 65 ফুট দীর্ঘ একটি ছবি তিনি এঁকেছিলেন। আর তিনি এই ছবির মাধ্যমে বাংলাদেশের প্রাচুর্যতা থেকে শুরু করে দারিদ্রতা পর্যন্ত কি কি ঘটতে পারে সব দেখিয়েছিলেন। অ্যাবান্ডান্স মিন্স রিচনেস, অর্থাৎ প্রাচুর্যতা, মানুষ ধনী পর্যায়ে কেমন হয়, এবং পোভার্টি মানে স্টেট অফ বিং পোর, পুর হলে বা গরিব হলে কেমন হয়, এই সব ধরনের ছবি তিনি এঁকেছেন। অর্থাৎ গরিবরা কীভাবে নবান্ন উৎসব করে, ধনীরা কেমন নবান্ন উৎসব করে, মিডল ক্লাস ফ্যামিলি কীভাবে উৎসব করে, সব তিনি এখানে তুলে ধরেছিলেন ধাপে ধাপে। ফেজ মিন্স স্টেপস। These intensified the already heightened non-cooperation movement against the Pakistan regime. তো সেই সময় তিনি যে ছবিটা আঁকেন তার আগে থেকেই কিন্তু বাংলাদেশে পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মানে নন অ্যাসিস্ট্যান্স, তাদেরকে আমরা সহায়তা করব না, তাদের বিরুদ্ধে যাব, এই ধরনের একটা আন্দোলন চলতেছিল। আর এই ছবিতে দেখে মানুষের আন্দোলনের প্রতি আরও ঝোঁক বেড়ে যায়, মানুষ আরও বেশি আন্দোলন করতে থাকে। অর্থাৎ পাকিস্তানে তারা সুখ ভোগ করতো আর আমরা বাংলাদেশে পরিশ্রম করে মরতাম, গরিবের কী অবস্থা, এটা দেখে মানুষ আরও বুঝতে পারে যে আমাদের অবস্থা খুবই খারাপ, তাই আরও আন্দোলন তারা করতে থাকে। আচ্ছা, মুভমেন্ট মিন্স আন্দোলন। আর রিজিম শব্দের অর্থ রুলিং, RULING, রুল শব্দের অর্থ শাসন করা, RULE, অথবা গভর্নমেন্ট অথবা গভর্নর। তো রিজিম অর্থ শাসন, নাউন, তো গভর্নরও নাউন, গভর্নমেন্টও নাউন। গভর্নর অর্থ যিনি শাসন করেন, শাসনকর্তা, আর গভর্নমেন্ট হলো সকল শাসক যারা, তাদের সকলকে একটা মিলে বলা হয় গভর্নমেন্ট, সরকার ব্যবস্থা। The exhibition was symbolic of the Bengali artist protest and a milestone in our struggle for cultural and political freedom. এই যে একটা প্রদর্শনী তিনি করলেন, এই প্রদর্শনী ছিল বাংলাদেশের শিল্পী যারা, শিল্পী সমাজের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদ, পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদ। এবং আমরা সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে স্বাধীনতা চাই, এটার একটা প্রতীকী আন্দোলন ছিল ওই এক্সিবিশন বা প্রদর্শনীটা। জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক ইজ এভিডেন্ট ইন আ 30 feet long scroll painting called Monpura, which was done to commemorate the death of hundreds and thousands of people in the devastating cyclone of 1970. তারপরে দেখো 1970 সালে বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী অর্থাৎ ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি করে। প্রলয় শব্দের অর্থ হলো ধ্বংসযজ্ঞ, ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এরকম একটি ঘূর্ণিঝড় 1970 সালে বাংলাদেশে আঘাত হানে। আর সেই আঘাতে শত শত হাজার হাজার মানুষ মারা যায়। এই মারা যাওয়ার উপরে এই ঘূর্ণিঝড়ে মৃত্যুর দৃশ্যকে কেন্দ্র করে তিনি 30 ফুট দীর্ঘ একটি ছবি আঁকেন, আর এই ছবিটার নাম ছিল মনপুরা। এই ছবিটাও বাংলাদেশে কিন্তু সমাদৃত। দেখো এখানে সিমিলার ওয়ার্ড আছে, কোমেমোরেট। কোমেমোরেট মিন্স টু অবজার্ভ সামথিং উইথ ফেস্টিভিটিস, অর্থাৎ উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো কিছু উদযাপন করা বা স্মরণ করাকে বলা হয় কোমেমোরেট। তোমরা কোমেমোরেট ওয়ার্ডটা এর আগে সম্ভবত ইউনিট 2-তে তোমরা পড়ে থাকতে পারো, অথবা ইউনিট 1 বা 2-তে তোমরা পড়ে, অথবা 3-তে, যেমন 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, এগুলোতে আমরা এই কোমেমোরেট শব্দটা পেয়ে থাকতে পারি। দেখো এই জয়নুল আবেদিন আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত চিত্রশিল্পী। তো এই
জয়নুল আবেদিনের আরও কিছু চিত্রকর্ম আমাদের আছে। তো হি ডিজাইন দ্য পেজেস অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের যে সংবিধান 1972 সালে সংবিধান প্রণয়ন করা হয়, এই সংবিধানের তিনি কি করেন, পেজের ডিজাইন তিনি করে থাকেন। কনস্টিটিউশনাল সংবিধান। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁ অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্ক ইন ময়মনসিং ইন 1975। তিনি বাংলাদেশে ফোক আর্ট মিউজিয়াম, ফোক মানে জনগণ, লোকশিল্প জাদুঘর তিনি স্থাপন করেন এবং ময়মনসিংহে তিনি একটি কি করেন, জয়নুল আবেদিন সংগ্রহশালা স্থাপন করেন। অর্থাৎ তার নামে একটা সংগ্রহশালা আছে। সংগ্রহশালা অর্থাৎ শুধু তার ছবিগুলো সেখানে প্রদর্শিত হবে। দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেজ আ ভাইটাল রোল ইন হিজ পেইন্টিংস অ্যান্ড ওয়াজ আ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার। ব্রহ্মপুত্র নদ তার এই ছবিগুলো আঁকার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছে। এই ছবিগুলোই তার উৎসাহ বা উদ্দীপনা ছিল তার সারা জীবন। অল থ্রু, THROUGH, অর্থাৎ মধ্য দিয়ে, অল থ্রু, নট থ্রো, এটা থ্রু বলবা। মাচ অফ হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট নিয়ার দ্য সিনিক রিভার ব্রহ্মপুত্র। তার জীবনের বেশিরভাগ সময় তিনি এই নৈসর্গিক সৌন্দর্যের নদী ব্রহ্মপুত্রের পাড়েই তিনি কাটিয়েছেন। এ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্যাট জয়নুল ডিড অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার earned him the Governor's Gold Medal in an all-India exhibition in 1938. নদীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি একটি কি করেন, ছবি আঁকেন। আর এই ছবিটা সর্বভারতীয় চিত্র প্রদর্শনীতে তিনি কি করেন, প্রেসিডেন্ট মেডেল অর্জন করেন এই ছবির মাধ্যমে। অর্থাৎ নদীকে ভালোবেসে, নদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ছবিটা এঁকেছিলেন। এটা সারা ভারতে একটা প্রদর্শনীতে প্রথম হয়ে প্রধান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির মেডেল লাভ করে, সেটা 1938 খ্রিস্টাব্দে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট হি কেম ইনটু স্পটলাইট। তার এটাই সর্বপ্রথম সময় এই গোল্ড মেডেলের মাধ্যমে তিনি জনসম্মুখে চলে আসেন। কেম ইনটু স্পটলাইট মানে জনসম্মুখে। হি ওয়াজ হাইলাইটেড and this award gave him the confidence to create his own visual style. এবং এই পুরস্কারের মাধ্যমে তিনি তার ভিজুয়াল, এই যে দূরদর্শী তিনি যে ছবিগুলো আঁকেন, এটাতে আরও উৎসাহ জুগিয়েছে। অর্থাৎ মানুষ যখন একটা কাজের জন্য পুরস্কার পায়, মানুষের কাছ থেকে উৎসাহ পায়, সে পরবর্তীতে আরও ভালো কাজ করতে পারে। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29th December 1914. জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 1914 সাল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তাহার জন্ম। অ্যান্ড ডায়েড ইন ঢাকা অন 28 মে 1976। 1976 খ্রিস্টাব্দের 28শে মে তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেন। দেখো এটা লেখা আছে, অ্যাডাপ্টেড ফ্রম দ্য ডেইলি স্টার, থার্সডে জুলাই 16, 2012। অর্থাৎ 1912 খ্রিস্টাব্দের তাকে নিয়ে দ্য ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়, সেই খবর থেকে এটা নেওয়া হয়েছে। তো আশা করি এই ক্লাসটা তোমাদের মনোযোগী হবে, ক্লাসটা তোমরা ভালোভাবে পড়বে। কোনো সমস্যা থাকলে মন্তব্য করে জানাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।